বছর বক্তব্যের আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত যে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা, জনগণের হাতে ক্ষমতার পথ। একটা অভ্যুত্থানের লক্ষ্যে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে, ছাত্র ফেডারেশনের কর্মী হিসেবে নিজেদের সংগঠিত করার বদলে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। প্রতিনিয়ত এখানে যে ক্যাম্পাসগুলো ছিল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো তো আছেই, প্রতিনিয়ত ছাত্রলীগ এখানে কাউকে না কাউকে পেটাতো, কোনো না কোনো একটা আক্রমণ তারা চালাতো। পুলিশ প্রতিনিয়ত কাউকে না কাউকে তুলে নিয়ে যেত। প্রতি সপ্তাহে আমরা একটা কক্সবাজারের অনেকেরই হচ্ছে আমার মতো এই বক্তব্য, মানে এই স্মৃতিটা থেকে যাবে। কক্সবাজারে একজন আওয়ামী লীগেরই একজন কাউন্সিলরকে তার পরিবারকে অন ফোনে রেখেই হচ্ছে তাকে গুলি করা। এবং তার বাবা, তার সন্তান যে বলছিল যে আব্বা তুমি কাঁদতেছো, মানে চিটং এর যে টোন, এইটা যে কোনো সন্তানের, যে কোনো মানুষের আসলে মানুষকে অস্বাভাবিক করে ফেলতে পারে। মানে এই যে এখন পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে মানে আমাদের উত্তরণের জন্য আমরা বুঝতেছিলাম যে এটা অভ্যুত্থানের রাজনৈতিক কর্মী হিসেবে তো আমাদের কাছে পরিষ্কার ছিল যে নির্বাচনের মধ্য দিয়ে কিংবা নিয়মতান্ত্রিক যে আন্দোলন বা মিছিল এই করে হচ্ছে এখানে হাসিনাকে হটানোর মতো বা এই হাসিনার ফ্যাসিবাদকে হটানোর মতো হটানো সম্ভব। ফলে আমরা নানাভাবে নানা পাইতারা এখানে করেছি ছাত্রদের মধ্যে যে কিভাবে এটা ঐক্য করা যায়। চট্টগ্রাম থেকে আমরা ছাত্র ফেডারেশন এই কার্যক্রমের ধারাবাহিকতায় ছাত্রদল সহ আমরা একটা বৃহত্তর ছাত্র জোট করার আমরা একটা পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা মাফিক আমাদের একাধিক বৈঠক হয়েছে। সেটা চট্টগ্রামের যে বিএনপি নেতৃবৃন্দ তারা জানতো, তাদের তাদের ওয়াকিবহাল অবস্থায় হচ্ছে সেই সভা এক সময় হচ্ছে মানে সেটা দীর্ঘায়িত হয়নি। কারণ হচ্ছে মানে বিএনপির সেই জায়গাটা ছিল না যে এখানে ছাত্ররা আন্দোলন করে এখানে হাসিনাকে হটাতে পারবে, এই আস্থার বিশ্বাসের জায়গা তাদের ছিল না। কিন্তু মানে আজকে আমরা আসলে যে জায়গায় এসে পৌঁছালাম অভ্যুত্থানের 2 বছর পর, এটার পেছনের যে রিজন আমি মনে করি, যে কারণ মনে করি, সেটা হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের যে পূর্ব শর্ত, যে রাজনৈতিক দলগুলোর ঐক্য, সেই ঐক্যটা এখানে হয়নি বলে এটা অরাজনৈতিক এটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে হচ্ছে এটা অভ্যুত্থান দিকে হচ্ছে জনগণকে। যখন আমরা বিশেষ করে হচ্ছে 23-এর দিকে 22-এর দিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের যে মিছিল, নিয়মতান্ত্রিক যে মিছিল, সেই মিছিলগুলোর দিকে তাকালে আমরা বুঝতাম যে জনগণের ক্ষোভ তার চূড়ান্ত পর্যায়ে আছে। মানে ওই পরিস্থিতিতে আমরা যতভাবেই হচ্ছে এখানে সংগঠিত হওয়া যায়, যতভাবে হচ্ছে আমাদের নিজেদেরকে সাধারণ ছাত্রদের মধ্যে জনগণের সাথে কানেক্ট করা যায়, সেটা আমরা করেছি। এবং ধারাবাহিক আন্দোলনের কারণে এখানে এখন আজকে 2 বছর পর এখানে সমন্বয় প্যানেল নিয়ে নানাভাবে হচ্ছে নানা কথাবার্তা হচ্ছে। অনেকে হচ্ছে এটা বলার চেষ্টা করছে যে বামপন্থীরা এই সমন্বয় প্যানেলে ছিল না ইত্যাদি ইত্যাদি, এই কারণে বামপন্থীদের মাথা খারাপ। এই ধরনের বক্তব্য এখানে একজন এই উটকো লোক আমার মতে সে দিয়েছে কয়েকদিন আগে, আপনারা শুনেছেন। তো আমাদের মাথা খারাপ হওয়ার কিছু নেই, কারণ আমরা জানি যে সমন্বয়করা যেমন আমাকে চট্টগ্রামের 16ই আগস্ট চট্টগ্রামের সমন্বয় প্যানেল থেকে ফোন করা, তখন যারা আন্দোলনের সমন্বয় করতেছিল তারা আমাকে বলছে যে ভাই আপনাকে থাকতে হবে। আমার অপিনিয়নও তারা চাই যে আপনি থাকবেন কিনা। আমাকে বলা হয়েছে যে ভাই আপনাকে থাকতে হবে, কারণ আমাদের সে আন্দোলন করেই হচ্ছে আমরা চট্টগ্রামের রাজপথে আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে হচ্ছে আমাদের পরিচিতি। ফলে এটা একটা ব্যাপার ছিল যে ঢাকায় তো সেটা তারা সম্ভবভাবে পেরেছে, যেখানে রাজনীতি যারা করে তাদেরকে তারা সমন্বয় প্যানেলে নিবে না, এই বলে হচ্ছে তারা বিশেষত হচ্ছে এখানে বামপন্থী এবং গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে ছাত্র রাজনৈতিক কর্মীরা তাদেরকে হচ্ছে তারা এই সমন্বয় প্যানেল থেকে দূরে রাখছে। কিন্তু অঞ্চলগুলোতে তারা সেটা পারেনি, এটা সম্ভব ছিল না। কারণ এইখানে অঞ্চলগুলোর যে মাঠ, এই মাঠ হচ্ছে আমাদের চেনা, এটা অন্য কারো পক্ষে এখানে চেনার সুযোগ ছিল না। ফলে হচ্ছে
যখনই অভ্যুত্থান, যখন এটা কোটা আন্দোলন থেকে যখন অভ্যুত্থানের দিকে মুখ করলো, তখন তারা বাধ্য হয়েছে আমাদের সাথে সে যোগাযোগটা করতে এবং সে অ্যাক্সেসটা দিতে। কোটা আন্দোলন চলাকালীন সময় কোটা আন্দোলন নিয়ে কোটা প্রসঙ্গে এখানকার সাংবিধানিক তর্ক আছে, বাংলাদেশের অগ্রসর অনগ্রসর জনগোষ্ঠীর তর্ক আছে, সেখানে স্বভাবতই হচ্ছে আমাদের আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানে সেই দৃষ্টিভঙ্গির সাথে সে আন্দোলনের একটা ফারাক ছিল। আমরা তারপরে ছাত্রদের আন্দোলন হিসেবে চট্টগ্রামে ছাত্র ফেডারেশনের যারা রাজনৈতিক কর্মী, তারা একভাবে হচ্ছে সেটা একটা অবজারভেশনের একটা ভূমিকায় ছিলাম। যখন আমরা বুঝতেছিলাম যে এটা এই আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং এটার একটা ব্যাপকতা তৈরি হচ্ছে, শেষ 16ই জুলাই আমরা চট্টগ্রাম ছাত্র ফেডারেশন একটা মিটিং করে হচ্ছে আমরা মানে সবার অবজারভেশন অনুযায়ী, সবার মতামত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল যে এখন অভ্যুত্থান চলবে, এটা কোটা আন্দোলন নাই। বলে আমরা এতদিন ধরে যে এটা অভ্যুত্থানের স্বপ্ন আমরা লালন করেছি, অভ্যুত্থানের লক্ষ্যে আমরা রাজনীতি করেছি, ফলে এটা এখন সেই সময়টা নিজেদেরকে সর্বোচ্চ ভাবে হচ্ছে মাঠে নিয়ে দিতে পারে। এবং আমরা এখানে স্মৃতি আকারে আসলে মানে বলতে হয়, বলতে গেলে অনেক কথাই, খুব মানে সংক্ষিপ্ত আকারে দুটো বলতে পারি যে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচিটা, এই কর্মসূচিটা যেহেতু আমি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে চট্টগ্রাম জজ কোর্টে আছি, আমার কর্মস্থলে এই প্রোগ্রামটা পুলিশ একভাবে বাধা দেয়, কিন্তু পরবর্তী ছাত্ররা এবং আইনজীবীদের সম্মিলিত চেষ্টায় ছাত্ররা যখন আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ে, এর পরপরই হচ্ছে 1 ঘন্টার মধ্যেই হচ্ছে এখানকার এই যারা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং ছাত্র দলের একটা অংশ চেয়েছে যে তারা মিছিল নিয়ে বেরোবে, ছাত্র শিবিরের একটা অংশ চেয়েছে তারা বেরোবে, ছাত্র অধিকার পরিষদের একটা অংশ চেয়েছে তারা বেরোবে। তাদের আলাপটা ছিল যে বাইরে তাদের অনেক লোক আছে, তো সাধারণ শিক্ষার্থী যারা, তারা বুঝতে পেরেছিল যে সমাজে এখানে আমার একটা প্রভাব আছে এবং আমি সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমার একটা ভূমিকা আছে। তখন আমার এই ইন্ডিভিজুয়ালি হচ্ছে এই সংগঠনগুলো নেতাদের সাথে আমার তর্ক বিতর্ক করলাম এবং জোর দিয়ে বললাম যে এখান থেকে একটা ছেলেও বের হবে না, যদি বাইরে অসংখ্য ছেলে পেলে থাকে তাহলে তারা এখানে আসবে, মিছিল নিয়ে আসবে, পুলিশের ধস্তাধস্তি করে আসবে, প্রয়োজন আমরা গেট পর্যন্ত গিয়ে তাদের নিয়ে আসবো, কিন্তু এখান থেকে ছাত্ররা বের হবে না, কারণ ছাত্ররা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, বের হলেই তারা মার খায়। তো এই তর্কাতর্কির পরে মানে ওই সিদ্ধান্তটা হলো, কিন্তু কতক্ষণ বসে থাকবে, কি নিয়ে বসে থাকবে, কোনো দাবি নেই দেওয়া। পরবর্তীতে আমার কাছে বলা হলো যে ভাই কি করবো, তখন এদেরকে বললাম যে আমি ঘোষণা দাও যে যাদেরকে সকালবেলা অ্যারেস্ট করে নিয়ে গেছে তাদেরকে এখানে এসে ছাড়তে হবে, কারণ একটা সত্যতা লাগবে, যে সত্যতা দিয়ে আমরা অবস্থানটা রাখতে পারি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা জেলা প্রশাসকের কার্যালয়, এখানে চট্টগ্রাম জেলা জজ আদালতকে ঘিরে এখানে অসংখ্য বিচারকরা আছে, ফলে এইখানে ছাত্রদেরকে গুলি চালানো, যেটা এর আগে নতুন ব্রিজ এলাকায়, ভদ্রাট এলাকায় চালানো হচ্ছে, সেটা সম্ভব। বলে আমরা এখানে একটা নিজেদের হচ্ছে একটা শক্তিমত্তা এখানে দেখে যেতে পারি এবং একটা আলাপের সুযোগ এখানে আমরা করতে পারি। বলে শেষ পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আইনজীবী সমিতি হচ্ছে এখানে একটা উৎকণ্ঠা, তারা তাদের দিক থেকে দেখালো যে এই ছাত্রদের তাদের ঘাড়ের উপর বসে আছে, কতক্ষণ তারা বসে থাকে। প্রশাসনের দিক থেকে তাদের উপর চাপ দেওয়া হলো যে আপনারা তাদেরকে বেরিয়ে যেতে পারেন। আবার আওয়ামী লীগের যে আইনজীবীরা রয়েছে তাদের এক ধরনের বাধার পরিস্থিতি তৈরি হচ্ছে। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তখন আমাদের কাছে আসলো, এসে বললো যে তোমরা কি চাও। এখন যে এখানে মানে সমন্বয়ক নিয়ে যে গত 2 বছর ধরে যে মানে বাড়াবাড়ি এবং হচ্ছে ক্রেডিট বাজের খেলা, তখন এখানকার মানে অরাজনৈতিক সমন্বয় করে কেউ বলতে পারে না, বুঝতেই পারে না যে কষ্টটা মানে আমাদের জাতীয় মুক্তি কাউন্সিল নেতৃবৃন্দের একটা, যারা পেশায় আছেন আইনজীবী পেশায়, তাদের একটা প্ল্যাটফর্ম আছে অন্যান্য সম্মিলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে, নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চ। সেই আইনজীবী মঞ্চের নেতৃবৃন্দ আইনজীবী সমিতিকে বললো যে সাইকুর আমাদের ছাত্র সংগঠন করে, তার সাথে কথা বলে। আমিও এগিয়ে গেলাম এবং বললাম যে ভাই স্যার আমি কথা বলতেছি। পরে এই আলাপের শেষ পর্যায়ে হচ্ছে মানে ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে আমাদের ছাত্রদের 5 জনের প্রতিনিধির একটা মিটিং করতে বলা হলো, যে ডাকা হইল আমাদেরকে যে আপনারা আসেন। তো সেখানে সেটার জন্য হচ্ছে আমাদের দাবি দাবা ঠিক করা, সেই সক্ষমতা আসলে আমাদের এখানে সমন্বয়কারীদের ছিল, সেটাও আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। এবং আমি মানে বললাম যে এখানে আমাদের প্রথমত যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যে ছেড়ে দিয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, সেটার
প্রমাণ আমাদেরকে দেখাতে হবে, আমরা এখান থেকে নিরাপদে বেরোবো, সেটা এনসিডিউটি আমাদেরকে দিতে হবে, নিশ্চিত করতে হবে। তখন আপনারা জানেন যে সারা দেশ জুড়েই ব্লক রেড চলতেছিল, দিনে ছেলেরা আন্দোলন করে ঘরে ফিরে যায়, আত্মীয় বাড়িতে সেন্টার নেই, সেখানে একটা এলাকা ধরে সব তরুণদেরকে ধরে নিয়ে যায়, যে চট্টগ্রামে ব্লক রেড বন্ধ করতে হবে, এই প্রতিশ্রুতি দিলে আমরা মানে এখান থেকে বেরোবো। কারণ ওইটা ওই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ছাত্ররা নিরাপদ এবং ছাত্রদের উপর গুলি চালানো বা হচ্ছে নির্বিচারে যে লাঠি চার্জ এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না। শেষ পর্যন্ত সেখানে এই যে আমরা 5 জন সমন্বয়ক খুঁজে পাচ্ছিলাম, 5 জন ছাত্র প্রতিনিধি খুঁজে পাচ্ছিলাম, তখন এইখানে বামপন্থীদের মধ্যে আমরা 3 জন, 2 জন সাধারণ শিক্ষার্থী, পরবর্তীতে আমাদের সাথে একজন আরেকজন সমন্বয় যুক্ত হয়েছে, পরে তার রাজনৈতিক পরিচয় জানতে পেরেছি যে ছাত্র শিবিরের সাথে যুক্ত, এবং সেখানে গিয়েও আমরা দাঁড়াই আছি, একটু কথা বলতেছি। তো এই ছিল পরিস্থিতি। এবং এখানে আপনারা সাম্প্রতিক সময়ে হচ্ছে আব্দুল কাদের যিনি 9 দফা ঘোষণা করছিল, 9 দফা যার পরে দেখেছিল, তার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে জানতে পারা যে তৎকালীন সময় আসলে কি পরিস্থিতিটা ছিল, যখন সারা দেশের জনগণ রাস্তায় নেমে গেছে এবং এখানে কোনো নেতৃত্ব ছিল না সেই অর্থে। এখন যতই নেতৃত্ব দাবি করুক না কেন, কারণ দেশের জনগণের চাওয়া ছিল যে যে কোনো মূল্যে চাচ্ছে নাকি এখানে মানে এখানে তাকে থাকতে যাবে না, এবং এরকম এত হত্যা করে এত ছাত্র খুন করে এখানে থাকার কোনো সুযোগ নেই। সে সময় আমাদেরকে চট্টগ্রামের মিটিং হচ্ছিল 1 তারিখ 1 আগস্ট, যে ঢাকা থেকে বলা হয়েছে যে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম বা নিজের পক্ষে মানব, সেটাও হচ্ছে আমরা প্রথমে আমি, পরে রাজনৈতিক কর্মী যারা, তারাই বলছে যে এখানে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হবে না, কোনো মানববন্ধন, নিরীহ কোনো প্রোগ্রাম হবে না। ফলে এখানে অঞ্চলগুলোতে ছাত্র রাজনৈতিক কর্মীরা এবং বামপন্থী ছাত্র রাজনৈতিক কর্মীরা তাদের সর্বোচ্চ ভাবে এই আন্দোলনের যে নীতি নির্ধারণী জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ছিল, তারা নেতৃত্ব দিয়েছে। ফলে আমাদের আক্ষেপের কিছু নয়, আমাদের আক্ষেপটা অভ্যুত্থান পরবর্তী সময় খুঁজে পায়, যেখানে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গায় জনগণের সন্তানদের লাশের উপর দিয়ে যে অভ্যুত্থানটা এখানে সংগঠিত হলো, সেই অভ্যুত্থান এই নিশ্চয়তা দিতে পারলো না, এই নিশ্চয়তা দিল না 2 বছর একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে ক্ষমতায় ছিল, যে তাদের যে বিচার, সেই বিচারের ব্যবস্থা করলো না। এখানে এই যে আপনারা দেখছেন যে এখন ক্যাম্পাসে ক্যাম্পাসে আবার ছাত্রদল ভার্সেস এই শিবিরের যে মারামারি, সেটা শুরু হয়েছে। এই লাশ পড়া শুরু করলে তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের লাশ, মানে একটা অভ্যুত্থানের পরও মানে এখানে নানা কথা বলা হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। আমি আমার এক বক্তব্যে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে এত বছর ধরে এখানে 54 বছর ধরে যে দেশের ক্যাম্পাসগুলোতে যে হত্যাকাণ্ড হয়েছে রাজনৈতিকভাবে, এর সাথে জড়িত রাজনৈতিক দলগুলোকে এখানে ক্ষমতা চাইতে হবে সংগ্রহ, এবং তাদের একটা কমিশন হতে পারতো যে এইটা একটা তালিকা প্রকাশ করা যে কারা কারা এখানে যুক্ত ছিল। ফলে হচ্ছে এখানে খুব বাহাদুরি করার যে ছাত্রলীগকে হঠাৎ হচ্ছে নিজেরাই হচ্ছে বীর হয়ে গেলাম এবং নিজেরা কালিমা মুক্ত হয়ে গেলাম, এই কালিমা মুক্তির যে গান, সেই গানটা এখানে গাওয়া সম্ভব ছিল না। ফলে এখানে এই অভ্যুত্থান আমাদেরকে একটা ছোট করে যে আমরা চট্টগ্রামের নেতা হিসেবে বলতে পারি যে গণভবন যদি চট্টগ্রামে থাকতো, তাহলে 5 আগস্ট চট্টগ্রামে 2 আগস্টে হয়ে যেত, সরকারের পতন 2 আগস্টে হয়ে যেত, 3 আগস্টে হয়ে যেত। কারণ ওই সময়টা যদি আপনারা রিকল করে দেখেন যে ওই সময়ে চট্টগ্রামে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসছে, এটা শুধু ছাত্রদের মিছিল ছিল না, দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। তো ওই চট্টগ্রামের এই মিছিলটা এত বড় মিছিল হবে, যেটা বড় মিছিল ছিল 2 আগস্ট, এটা সমন্বয়করা চিন্তা করতে পারে। ছাত্র যারা এই যে এখানে সমন্বয় প্যানেলে যারা ছাত্র রাজনৈতিক দলের কর্মী ছিল, তারাও চিন্তা করতে পারে, তারা তাড়াহুড়া করছিল যে প্রোগ্রামটা শেষ করে দিতে। আমি একজনকে তখন বলছিলাম, সে আমাকে পরে বলছিল যে আমি তার বললাম যে প্রোগ্রাম শেষ করতেছি, সে বললো যে ভাই আমাদের ছেলেমেয়েরা আছে, এদের নিরাপত্তাটা বেশি। আমি তার বললাম যে তোমাদের জনগণের উপর বিশ্বাস নেই, জনগণই হচ্ছে না ঠেকাবে, এবং এটা হয়েছে। সেই মিছিল আমরা চট্টগ্রামের টাইগার পাস থেকে আমরা ওই মিছিল সমাপ্ত ঘোষণা করি, মানে সমন্বয়কের তরফ থেকে সমাপ্ত ঘোষণা করা হয়। লালখান বাজার একটু পরে ছাত্রলীগ বাধা দেয়, ছাত্রলীগকে যুবলীগকে হচ্ছে ছাত্ররা প্রতিহত করে, চট্টগ্রামে 2 নম্বর গেটে গিয়ে তাদেরকে আবার বাধা দেয়, সেই 2 নম্বর গেটে আবার প্রতিহত করে, বর্তমানে গিয়ে আবার বাধা দেয়, এবং এই মিছিল থামছিল না। তো এই মানে অভ্যুত্থান জনগণের যে শক্তি, সে শক্তিটা আমাদেরকে দেখিয়েছে, এবং অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমাদের এখানকার যে রাজনৈতিক শক্তি হিসেবে যে আবির্ভাব না হওয়া, রাজনৈতিক শক্তি হিসেবে যেটা বলছিলাম শুরুতে, যে কোনো রাজনৈতিক ঐক্য না
হওয়ার কারণে যে পরিস্থিতিটা তৈরি হলো বা এখন হচ্ছে, এটাই যে আমাদের এখানে রাজনৈতিক জনগণের যে রাজনৈতিকভাবে ঐক্যটা দরকার, সুসংহতা দরকার, সেই সুসংহত করণের কাজটা, সংগঠন করার কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আগামী অভ্যুত্থান জনগণের হবে। এই অভ্যুত্থানের পরে যে পাইচালিগুলো হয়েছে, সেই পাইচালিগুলো এখানে করা সম্ভব না। কারণ আমরা একটা অভ্যুত্থানের দেশ, এটা যেমন সত্য, একই সাথে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে দুইটা অভ্যুত্থানের প্রজন্ম এক্সিস্ট করে, 90-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম আর 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম। আমি মনে করি যে আমরা আমাদের এই তরুণোত্তর যে জীবনে আমরা প্রবেশ করবো, সেই তরুণোত্তর জীবনে বাংলাদেশে অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিব, আমাদের সন্তানরা দিবে, আমাদের পরবর্তী প্রজন্ম দিবে, এবং সেই অভ্যুত্থান জনগণের জয় হবে। বলে আজকে যারা বলেন যে জুলাই কি পেয়েছেন, জুলাই আমরা এটাই পেয়েছি যে আজকে কথা বলার যে স্পেস গুলা, রাজনৈতিক দলের সমালোচনা করার স্পেস গুলা, রাজনৈতিক নাগরিক হিসেবে নিজেদেরকে প্রেরণ করার যে জায়গাটা, আগামী দিনের যে স্বপ্ন দেখার যে সুযোগ। তো এই বলে আমি শেষ করি যে জনগণই জয়ী হবে। অভ্যুত্থানের সময়ও বলেছি, আজকেও বলি যে মানে জনগণই শেষমেশ জয়ী হবে, এখানে গণ অভ্যুত্থান জয়ী হবে। দুনিয়ার মজদুর এক হোক, ইনকিলাব জিন্দাবাদ।